মাথার উপরে তার যে দুটো ইলেকট্রন ছিল, মানে এন এইচ 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 এইভাবে লিখলাম, তার মাথার উপরে একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন। আচ্ছা, এই ইলেকট্রন গুলোকে বন্ডিং বলবো না নন বন্ডিং বলবো? আমি যখন জল অ্যাড করি নি সেই রেসপেক্টে এটা বন্ডিং নাকি নন বন্ডিং, এটা বলো। পরিষ্কার, জল আমি অ্যাড করিনি তার আগে অবধি বলছি এটা অবশ্যই নন বন্ডিং ইলেকট্রন। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি নন বন্ডিং হয় তার মানে আমি কি ডেফিনেশনটা এইভাবে বলতে পারি যে যেই ধরনের ইলেকট্রন গুলো বন্ডিং এ পার্টিসিপেট করে না, বা কোন ধরনের বন্ডিং এ পার্টিসিপেট করে না আরো প্রিসাইসলি যদি বলি, কোভ্যালেন্ট বন্ডিং এ পার্টিসিপেট করে না, সেই ধরনের ইলেকট্রন গুলোকে লোন পেয়ার অফ ইলেকট্রন বলা হয়। ক্লিয়ার? তাদেরকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার বলা হয়। এই লোন কথাটা কার থেকে এসছে? লোন কথাটা এসছে হচ্ছে অ্যালোন কথা থেকে। অ্যালোন থেকে তুমি এ কে সরিয়ে দাও, লোন। অ্যালোন মানে কি? নিঃসঙ্গ বা একাকী। যেমন পাঁচটা ইলেকট্রন ছিল, পাঁচটার মধ্যে তিনটে ইলেকট্রন বেরিয়ে গেল, এই তিনটে হাইড্রোজেনে দুটো ইলেকট্রন পড়ে থাকলো, তো সেই কারণে আমি অ্যালোন কথাটাকে টানছি। আর যেহেতু দুটো ইলেকট্রন একসাথে আছে সেহেতু আমি ইংরেজি সেন্সে বলতে পারি এরা পেয়ারে আছে। তো দুটো কথাকে একসাথে লিখে বলা হয় লোন পেয়ার অফ ইলেকট্রন। পরিষ্কার কেন লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলছে? ক্লিয়ার? বেশ। আচ্ছা, এবার দেখো ব্যাপার হচ্ছে যে নাইট্রোজেনের এই যে লোন পেয়ার অফ ইলেকট্রন যে প্লাস আছে, তার মানে কি নাইট্রোজেন নর্মাল কন্ডিশনে নাইট্রোজেনের মধ্যে কটা ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন। এবার জলকে এর মধ্যে অ্যাড করার পরে একটা বন্ড তৈরি করতে গেলে দুটো ইলেকট্রন দরকার, দিয়ে দিল। এবার তুমি জলকে দিয়ে দেওয়ার পরে নাইট্রোজেন নিজে কি ভাববে বা কি হবে? ও ভাববে যে যা আমার মধ্যে যে দুটো ইলেকট্রন বা আমার অ্যাকচুয়াল যেটা থাকার কথা তার থেকে ও ডেফিসিয়েন্ট হলো নাকি তার থেকে রিচ হলো, বলো। অ্যাকচুয়াল যে জিনিসটা থাকার কথা তার থেকে ডেফিসিয়েন্ট নাকি রিচ, কোনটা হলো? ফার্স্ট উত্তর দাও। নাইট্রোজেনের নর্মালি 5টা ইলেকট্রন থাকে। স্বাগতা ভালো করে বোঝো, নাইট্রোজেনের নর্মালি 5টা ইলেকট্রন থাকে, তো ওর ঘাড়ের উপরে সবসময় যদি দুটো ইলেকট্রন পড়ে থাকে তো সেটা হচ্ছে তার নর্মাল কন্ডিশন। যদি জল আমি অ্যাড করি তাহলে সে জলকে সে ওই দুটো ইলেকট্রন দিয়ে দিল, তাহলে নাইট্রোজেনের নিজে যে নর্মাল কন্ডিশনে থাকার কথা তার থেকে ইলেকট্রন তো কম হয়ে গেল, নর্মাল কন্ডিশনের থেকে তো কম হলো। তো সেই রেসপেক্টে আমি কোন কথা বলতে পারি? ডেফিসিয়েন্ট। নিজের থেকে ডেফিসিয়েন্ট। আর ইলেকট্রন ডেফিসিয়েন্টের জন্য আমরা কোন সাইন ব্যবহার করি মেনলি? আমরা ইলেকট্রন ডেফিসিয়েন্টের জন্য কোন সাইন ব্যবহার করি? অবশ্যই প্লাস। ক্লিয়ার? এই জন্য এই NH4 প্লাস কথাটা এসেছে। প্লাস কথাটার অ্যারাইজ কোথা থেকে বুঝতে পেরেছো? প্লাস কেন আসছে? এটা হচ্ছে নাইট্রোজেন তার নর্মাল অ্যাকচুয়াল জায়গা থেকে জিনিসটাকে ডিফ্লেক্ট করে দিয়েছে, তাই। এবার অনেক বইতে এই জিনিসটা লেখা থাকে, মানে ছোট ক্লাসের বইতে জিনিসটাকে এরকম ভাবে লেখা থাকে যে NH4 প্লাস, এরকম দেখবে। এই জিনিসটা ভুল। কেন ভুল আমি বলছি। প্লাস জিনিসটা কখনো হাইড্রোজেনের মাথার উপরে লিখবে না। প্লাস কথাটা কার মাথার উপরে লিখতে হবে? কারণ ইলেকট্রন ডিফিসিয়েন্ট কার হচ্ছে? ইলেকট্রন ঘাটতি কার পড়ছে? নাইট্রোজেনের নাকি হাইড্রোজেনের? কার? ইলেকট্রন ডেফিসিয়েন্ট পড়ছে নাইট্রোজেনের। তো নাইট্রোজেনের পড়লে সবসময় প্লাস কথাটা নাইট্রোজেনের মাথার উপরে লিখতে হবে। বোঝা গেল কি? একটা জায়গায় একটু রিপিট করবে, নাইট্রোজেনের মাথায় দুটো ইলেকট্রন ছিল, একটা হাইড্রোজেনকে দিল, আরেকটা কোথায় গেল? কেন একটা, কেন হাইড্রোজেনকে দেবে? স্বাগতা বলো, একটা বন্ড তৈরি করতে গেলে কটা ইলেকট্রনের দরকার? বারবার একটা জিনিসকে কেন ভুল করছো? একটা বন্ড তৈরি করতে কটা ইলেকট্রনের দরকার? তাহলে নাইট্রোজেন দুটোই হাইড্রোজেনকে দিয়ে কাজটা চালিয়ে দিয়েছে। ওই কারণেই তো আমি বলছি যে নাইট্রোজেন হাইড্রোজেনকে ডোনেট করে দিচ্ছে ইলেকট্রন। ওই জন্যই তো তখন বললাম যে ডেটিভ বন্ডের জন্য কোন ধরনের বা কি হয় অ্যাকচুয়ালি ডোনেশন অফ ইলেকট্রন হয়। ওকে, কোনো ক্লাসে এত ভেঙে আর কি বলবে না, বা এই জিনিসটার প্রতি এতটা সময় কাটাবে না, কারণ এটা আজকে যদি না বোঝো, এই যে জিনিসটা বলে দিলাম এই জিনিসটা একবার বুঝে নিলে এবার এটা অনেক দিন মাথায় থাকবে, কিন্তু মুখস্থ করলে কোনোদিন মাথায় থাকবে না। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড। কোনো টার্ম আমি ইললজিক্যাল কোনো টার্ম এখানে ব্যবহার করা যাবেও না এবং বলাও যাবে না, এবং এই সেন্সে জিনিসটা বুঝতে হবে। এবার এক্সাম্পল গুলো তোমরা যদি পড়ে নাও, এরকম NH4 প্লাস আছে, ওইখানে ওরকম লিখে দেওয়া NH4 প্লাস H3O প্লাস। নর্মাল জলকে বলা হয় হাইড্রোজেন, এই তোমার সরি জলের তো নাম নর্মাল জল, কিন্তু H3O প্লাস মানে হাইড্রোক্সোনিয়াম আয়ন। আজ আমার ফার্স্ট ক্লাস। আমার ক্লাস নর্মালি বিভিন্ন টাইমিং এ হয়। স্পেশাল ক্লাস হচ্ছে সোম থেকে শুক্রবার 12টার সময়, দুপুর 12টায়। সোম থেকে শুক্র প্রত্যেকটা ফিজিক্স ক্লাস চলছে, সেটার টাইম হচ্ছে সন্ধ্যে 10:30 থেকে। ঠিক আছে? এবার কোন ডেটে ক্লাস থাকে সেই ডেট। H3O প্লাসের নাম হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন। H3O প্লাসের নাম হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন। এই নামগুলো মাথায় রাখবে। যদি বলে NH4 প্লাস H3O প্লাস এগুলোর মধ্যে কোন ধরনের বন্ড দেখা যায়, তখন তোমার অ্যান্সার হবে ডেটিভ বন্ড বা কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে? এটাকে বাংলাতে বলা হয় অসমযোজী বন্ধন। একটা হয় আয়নীয় বন্ধন যেটা হচ্ছে আয়নিক বন্ড, একটা হয় সমযোজী বন্ধন যেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড,
একটা হয় অসমযোজী বন্ধন, যেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। পরিষ্কার? এটা হচ্ছে বন্ডিং এর একটা সেগমেন্ট গেল। এটুকু ক্লিয়ার হলো কি সবার? তিনটে বন্ড নিয়ে বলতেই দেখো এতক্ষণ টাইমটা গেল। আচ্ছা, এবার দেখো কোভ্যালেন্ট বন্ডিং এর মধ্যে একটা টাইপ আমি একটু বলে দিচ্ছি। কোভ্যালেন্ট বন্ডিং এর মধ্যে তিনটে টাইপের বন্ড হয়, একটা ডবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ট্রিপল বন্ড। তো সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ কিছু কিছু ডেটা আমি বলছি, এই ডেটাটা একটু মাথায় রাখবে। কার্বন কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড হয়, কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। ওকে, কার্বন কার্বনের মধ্যে যদি ডবল বন্ড হয়, ঠিক আছে, কার্বন কার্বনের মধ্যে যদি ডবল বন্ড হয় তার অ্যান্সার হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। আচ্ছা, কার্বন কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড হয় তার অ্যান্সার হচ্ছে 1.21 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে ডেটা। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড, এটা খাতায় লিখে নেবে, এটা কিন্তু পিডিএফ এর মধ্যে নেই। দুটো কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড হলে কত, ডবল বন্ড হলে কত, ট্রিপল বন্ড হলে কত। এবার তার মানে যদি তোমাকে জিজ্ঞেস করে যে বন্ড লেন্থ সব থেকে কার বেশি, ডবল, ট্রিপল না সিঙ্গেল, বলো বন্ড লেন্থ সব থেকে কার বেশি, ডবল, ট্রিপল না সিঙ্গেল? কোনটা? সিঙ্গেল। দেখতে পাচ্ছ তো? বন্ড লেন্থ সব থেকে কার বেশি? অবশ্যই প্রত্যেকে অ্যান্সার দাও, বাকিরা যারা আসো ক্লাসে। বন্ড লেন্থ সব থেকে বেশি হচ্ছে সিঙ্গেল বন্ডের। ক্লিয়ার হলো? আচ্ছা, তো বন্ড লেন্থের সাথে বন্ড স্ট্রেংথের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা একটু ভালো করে দেখো। যে বন্ড লেন্থকে আমি বিএল দিয়ে লিখলাম, বন্ড লেন্থ ইজ 1 বাই প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ। 1 বাই প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ মানে কি? ব্যাপার হচ্ছে বন্ড লেন্থ যত বাড়বে বন্ড স্ট্রেংথ তত কমবে। ঠিক আছে? একটা দড়ি যদি কাছাকাছি থেকে টানা হয়, একটা দড়ি যদি কাছাকাছি থেকে টানা হয়, সেটা দড়ির উপরে যতটা টান পড়বে, একটা দড়ির লেন্থ ধরো এইটুকু, এইখান থেকে একজন টানছে, এইখান থেকে একজন টানছে, এই জায়গার উপরে যতটা টান পড়বে, একটা দড়ির লেন্থ যদি এতটা হয়, এই টানটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেল। যে টান বা টেনশন যেটা থাকবে সেই টেনশনটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, তো সেই কারণে এফেক্টিভ টেনশনটা কিন্তু কমে যাবে, টান কমে যাবে এবং স্ট্রেংথ বা শক্তি আমার অনেক কমে যাবে। মাথায় রাখবে। তো সেই কারণে দুটো ধরনের কোয়েশ্চেন এখান থেকে হতে পারে, এইগুলো বেসিক্যালি মেইনস ওরিয়েন্টেড কোয়েশ্চেন। বন্ড লেন্থের সাথে বন্ড স্ট্রেংথের রেসিপ্রোকাল সম্পর্ক, বন্ড লেন্থ বাড়লে বন্ড স্ট্রেংথ কমে যাবে। তাহলে একটা কোয়েশ্চেনের উত্তর দাও যে বন্ড স্ট্রেংথ তাহলে কোন বন্ডের বেশি, বন্ড স্ট্রেংথ কোন বন্ডের বেশি? বলো বলো ফার্স্ট, ডবল, ট্রিপল না সিঙ্গেল? বন্ড স্ট্রেংথ কোন বন্ডের বেশি এই সেন্সে বলছি, ডবল, ট্রিপল না সিঙ্গেল? জিনিসটাকে এই সেন্সে বলতে চাইছি, ডবল, ট্রিপল না সিঙ্গেল? অবশ্যই সেটা ট্রিপল বন্ডের। আচ্ছা, ট্রিপল বন্ডের অবস্থার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কোয়েশ্চেনটা বেসিক্যালি দেয়, মানে ল্যাঙ্গুয়েজটা এরকম থাকে যে বলা হয় যে বাইরে থেকে কোন বন্ডকে ব্রেক করার জন্য আমার বেশি এনার্জি সাপ্লাই করতে হবে। কি আনসার বলো? বাইরে থেকে কোন বন্ডকে ব্রেক করার জন্য আমার বেশি এনার্জি সাপ্লাই করতে হবে? ফার্স্ট কোন বন্ড, ডবল, ট্রিপল না সিঙ্গেল? তার মানে এই কোয়েশ্চেনটা বলে দেওয়া মানেই হচ্ছে কোনটার স্ট্রেংথ বেশি এটা জানতে চাইছে, তো অবশ্যই সেটা ট্রিপল বন্ড অ্যান্সার হবে। ক্লিয়ার? অবশ্যই সেটা ট্রিপল বন্ড অ্যান্সার হবে। পরিষ্কার সবার কাছে এটা? আচ্ছা, এবার এই ডবল, ট্রিপল এবং সিঙ্গেল এগুলো যদি বলা হয় কোন বন্ডের আন্ডারে পড়ে বা কোন কার ক্যাটাগরি, তখন বললে তোমার যেটা হবে সেটা হচ্ছে কার্বন এবং কার্বন দুটোই তোমার নন মেটাল, এবং নন মেটালের মধ্যে বা দুটো নন মেটালের মধ্যে যে ধরনের বন্ডটা তৈরি হয় সেটাকে আমরা কোভ্যালেন্ট বন্ড বলে থাকি, তো সে কারণে এটা কোভ্যালেন্টের আন্ডারে পড়বে। আচ্ছা, এবার আরেকটা টাইপের বন্ড আমার আছে, সেই বন্ডটাকে হাইড্রোজেন বন্ড বলা হয়। এবার এই জিনিসটাকে আমরা একটু দেখে নিই ভালো করে। আচ্ছা, আমাকে একটা স্লাইড শেয়ার করো তো, কেউ একজন একটা স্লাইড দাও। ওকে, বেশ। হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড বলতে কি বুঝি আমরা? দেখো, হাইড্রোজেন বন্ড বলতে বেসিক্যালি যেটা বোঝা হয় সেটা হচ্ছে এইরকম যে হাইড্রোজেন বন্ড বলা হয় এইরকম যে যদি হাইড্রোজেন দুটো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাঝে থাকে তখন যে বন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এবার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম মানে কি, যেটা আমি একটু আগে বলছিলাম যে ইলেকট্রনের প্রতি যাদের একটা টান আছে বা যে সমস্ত অ্যাটমের একটা টান আছে তাদের ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বলা হবে। সো কল্ড এক্সাম্পল নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন, এগুলো হচ্ছে সবকটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মধ্যে পড়বে। এবার ধরো হাইড্রোজেন এইগুলোর মাঝে যদি প্রেজেন্ট থাকে, যেমন তোমরা একটা জিনিস পড়ে থাকবে যে জলের মধ্যে হাইড্রোজেন বন্ড দেখা যায় কিনা, বলো যে মানে যারা জানো উত্তর দাও। ওয়াটারের মধ্যে কি হাইড্রোজেন বন্ড দেখা যায়, হ্যাঁ কি না? ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ড দেখা যায় কিনা? ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ড সব্যসাচী বলছো দেখা যায় না। ওয়াটারের মধ্যে হাইড্রোজেন আছে বলেই হাইড্রোজেন বন্ডটা দেখা যায়, উত্তর হচ্ছে হ্যাঁ যায়। এবার যদি আমি জলের নরমালি সংকেত আঁকি, জলের সংকেত আঁকলে যে জিনিসটা দেখা যাবে এইরকম, এইচ ও
এইচ, তারপরে এরকম ডট 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 ডট, এখানে আবার এইচ ও এইচ, তারপরে ডট 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 এইচ ও এইচ, মানে প্রত্যেকটা দেখো জল আমরা জানি H2O, তাহলে এইটুকু একটা H2O হলো, এইটুকু একটা H2O হলো, এইটুকু একটা H2O হলো, তারপর ডট 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 এইচ ও এইচ, এইভাবে পরপর পরপর যেতে থাকে। এবার দেখো আমি কি বললাম যে হাইড্রোজেন অ্যাটম ইজ প্রেজেন্ট ইন বিটুইন টু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মধ্যে এখানে আমার অক্সিজেন আছে, তো দেখো দুটো অক্সিজেনের মাঝখানে একটা হাইড্রোজেন আছে না, দুটো অক্সিজেনের মাঝখানে একটা হাইড্রোজেন, দুটো অক্সিজেনের মাঝখানে একটা হাইড্রোজেন। তো এইরকম যদি থাকে, একটাকে তোমার সলিড লাইন দিয়ে দেখানো হয়, একটাকে ডটেড লাইন দিয়ে দেখানো হয়। এই যে ডট ডট দিয়ে যেটা দেখাচ্ছি এই বন্ডটাকেই আমার হাইড্রোজেন বন্ড বলা হয়। পরিষ্কার? এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডের বেসিক ডেফিনেশন। পোলার বন্ড, পোলার বন্ড মানে হচ্ছে পোলারিটি জেনারেট করবে, যখন একটা প্লাস একটা মাইনাস তৈরি হবে। ধরো আমি HCl বললাম, HCl H প্লাস Cl মাইনাস, তাহলে এই HCl এর মধ্যে যে বন্ড, এটাকে ডেল প্লাস লেখা হয়, এটাকে ডেল মাইনাস লেখা হয়। ডেল কথাটার মানে হচ্ছে ম্যাথমেটিক্স এর সেন্সে খুব কম, হাইড্রোজেন খুব কম অ্যামাউন্টের ফিল করবে যে আমার থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ক্লোরিন খুব কম অ্যামাউন্টে ফিল করবে যে আমার মধ্যে ইলেকট্রন ঢুকছে, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে একটা টান থাকবে, তো সেই কারণে একটা ডাইপোলের মতো একটা কিছু তৈরি হলো। তো সেই জন্য এই জিনিসটাকে বলা হয় পোলার বন্ড। ক্লিয়ার হলো? এটা ফ্যাক্ট। আচ্ছা, এবার এই হাইড্রোজেন অ্যাটমের দুটো ধরনের পার্ট থাকতে পারে বা দুটো ক্যাটাগরি থাকতে পারে। একটাকে বলা হয় তোমার ইন্টার মলিকুলার, আমি শুধু ইন্টার লিখছি, আরেকটাকে বলা হয় ইন্ট্রা মলিকুলার, INTR এ ইন্ট্রা লিখছি। পোল আর আয়নের মধ্যে ডিফারেন্স কি? পোল আর আয়নের মধ্যে ডিফারেন্স হচ্ছে পোলের মধ্যে কন্টিনিউয়াস টার্মস থাকবে, এবং পোল কথাটা হচ্ছে তখনই আমি বলবো যেখানে কিনা একটা রেসপেক্টে আরেকটা, দেখো কেউ কিন্তু কাউকে ছেড়ে যায়নি, কেউ কিন্তু কাউকে ছেড়ে যায়নি। তো H প্লাস Cl ডেল মাইনাস, মানে ডেল প্লাস ডেল মাইনাস যদি আমি লিখি, তখন এটা বলবো এরা দুজন ডাইপোল জেনারেট করেছে। কিন্তু H যদি ক্লোরিনের থেকে পুরোপুরি ভাবে বেরিয়ে গিয়ে H প্লাস তৈরি করে, যখন আমি H কে লিখবো, H এর মাথার উপরে তো ডেল প্লাস লেখা যাবে না, শুধুমাত্র H কে লিখলে H এর মাথার উপরে প্লাস লিখতে হবে। ডেল প্লাস আমি কখন লিখবো? যখন H এর পাশে অন্য কেউ থাকবে। কার রেসপেক্টে ডেল প্লাস, কার রেসপেক্টে ডেল মাইনাস? তার মানে দুটো যখন অ্যাটম একটা আরেকটার সাথে কানেক্টেড তখন পোল বলবো। যখন একটা সিঙ্গেল অ্যাটম এটার থেকে পুরোপুরি ভাবে টান পড়ে, এতটাই টান পড়েছে যে এই বন্ড পুরোপুরি ভাবে ছিঁড়ে গেল, তখন H পুরোপুরি ভাবে সেপারেট হয়ে গেল, তখন আমি বলবো এটা একটা আয়ন ফর্ম করেছে। ক্লিয়ার হলো? বেশ, এগুলো হচ্ছে তার ভেতরের কনসেপ্ট। ঠিক আছে? আচ্ছা, তো ইন্টারমলিকুলার এবং ইন্ট্রামলিকুলার, ধরো তোমাদের যদি আমি নরমালি একটা কথা বলি যে ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ, ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ মানে কি? বিভিন্ন স্কুলের মধ্যে খেলা নাকি একই স্কুলের মধ্যে খেলা? ইন্টার স্কুল, INTER বললাম। বলো কে, মানে যার যেটা মনে হয় উত্তর দাও, ঠিক হোক ভুল হোক, যার যেটা মনে হয় বলো। কোনটা মনে হয়? একই স্কুলের মধ্যে খেলা নাকি বিভিন্ন স্কুলের মধ্যে খেলা, কোনটা? অনেক স্কুলের মধ্যে খেলা, রাইট? ঠিক আছে। ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ মানে হচ্ছে একটা এলাকায় যত রকমের স্কুল থাকে প্রত্যেকটা স্কুলের মধ্যে যে কম্পিটিশন থাকে। তার মানে কি, এই যে জলের মধ্যে যে ধরনের বন্ড দেখা যাচ্ছে, তো আমি প্রথম অবস্থায় তাকে হাইড্রোজেন বন্ড বললাম। এবার যদি আরো ভালো করে জিনিসটাকে বলতে চাই, তাহলে এই হাইড্রোজেন বন্ডকে কি টাইপের বন্ড বলবো? দেখো নরমাল আমরা জলের ফর্মুলা কি জানি? H2O। তাহলে এই একটা H2O মলিকুল, এটাকে একটা স্কুলের মতো ভাবো, এটাকে আরেকটা স্কুলের মতো ভাবো, এটা আরেকটা স্কুল, এটা আরেকটা স্কুল। তাহলে খেলা মিন্স হচ্ছে এই বন্ড, এই বন্ড তৈরি হচ্ছে দুটো ডিফারেন্ট স্কুলের মধ্যে। তাহলে এটাকে কোন বন্ড বলবো, মানে কোন ধরনের হাইড্রোজেন বন্ড বলবো? ইন্টার নাকি ইন্ট্রা, কোনটা? অবশ্যই এটা ইন্টারমলিকুলার। তার মানে ওয়াটারের মধ্যে কোন ধরনের বন্ড তৈরি হয় সেটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এটা ফ্যাক্ট। ক্লিয়ার? আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞেস করে একটা কোশ্চেন পরীক্ষাতে খুব দেয় যে ওয়াটার ইজ সলিউবল ইন অ্যালকোহল বা অ্যালকোহল ইজ সলিউবল ইন ওয়াটার, অ্যালকোহল জলের মধ্যে ডুবে যায় কেন? তারও অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন বন্ড। যদি আমি অ্যালকোহলের ফর্মুলা আঁকি, অ্যালকোহল হচ্ছে C2H5OH, ইথাইল অ্যালকোহল বা অ্যালকোহল ইজ সলিউবল ইন ওয়াটার, অ্যালকোহল জলের মধ্যে ডুবে যায় কেন? তারও অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন বন্ড। যদি আমি অ্যালকোহলের ফর্মুলা আঁকি, অ্যালকোহল হচ্ছে C2H5OH, ইথাইল অ্যালকোহল এটা। এবার তার সাথে যদি আমি জল মেশাই, জিনিসটা কি হচ্ছে দেখো, C2H5OH টা এইরকমই আঁকছি, আমি তো জলকে এইভাবেও আঁকতে পারি, O
এইদিকে একটা এইচ, এইদিকে একটা এইচ, তাহলেও আমার H2O হলো। এবার এই ইথাইল অ্যালকোহলের যে OH আছে, এই OH-টাকে আমি এইভাবে আঁকছি, এটা হচ্ছে অ্যালকোহলের ফর্মুলা। এই OH-টাকে আমি এইভাবে আঁকার চেষ্টা করছি, একটা O দিয়ে একটা H আঁকলাম, প্লাসটাকে উঠিয়ে দাও, এখানে একটা ডট 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 দিয়ে দাও। তাহলে দেখো হাইড্রোজেন ইজ প্রেজেন্ট ইন বিটুইন টু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, পেয়েছো? হাইড্রোজেন দুটো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মধ্যে প্রেজেন্ট আছে, তার মানে কি অ্যালকোহল এই জলের সাথে একটা বন্ড ফর্মেশন করছে, এই যে ডট ডট দিয়ে। এই কারণেই অ্যালকোহল জলের মধ্যে মানে গলে। অ্যালকোহলকে যদি আমি জলের মধ্যে দিই, সঙ্গে সঙ্গে অ্যালকোহল জলের মধ্যে গুলে যাবে এবং সেরকম একটা কালার ফর্ম করবে। তো তার রেসপেক্টে কোনটা দায়ী? তার রেসপেক্টেও এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, কারণ অ্যালকোহল একটা মলিকুল, জল আরেকটা মলিকুল, তো তাদের মধ্যেও যে সলিউবল তৈরি হবে সেটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হবে। ক্লিয়ার? একটা বলা হয় যে HF হাইড্রোজেন ফ্লুরাইডকে কাচের পাত্রে আমি রাখতে পারি না। HF ক্যান নট বি স্টোরড, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটার একটা নাম আছে, HF ক্যান নট বি স্টোরড ইন গ্লাস কন্টেইনার। কাচের পাত্রে হাইড্রোজেন ফ্লুরাইডকে রাখা যায় না। তো না রাখার কারণ কি? কারণ আমার কাচের হ্যাঁ বলছি, কাচের যে সংকেত সেটা হচ্ছে বেসিক্যালি সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা আমরা বলতে পারি। তো এখান থেকে যেটা ফর্ম হয় সেটা হচ্ছে H2SiF6। H2SiF6 এর নাম হচ্ছে হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড। হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড এটা তৈরি হয় এবং এর একটা প্রসেস আছে, এই প্রসেসটাকে ইচিং অফ গ্লাস বলে। এই প্রসেসটাকে বলা হয় ইচিং অফ গ্লাস। এটা একটা প্রসেস। এই টপিকের মধ্যেই বা এই কোর্সের মধ্যেই টাইপস অফ এ গ্লাস বলে একটা চ্যাপ্টার আমরা রেখেছি, একটা ক্লাস টাইপস অফ গ্লাস, কাচের কটা ধরনের টাইপ হয় এবং সেখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটাও আমরা ডিসকাস করব। তো সেই ক্লাসে আমরা এই জিনিসটা নিয়ে আরো ভালো করে ডিসকাস করব। এখন শুধু টার্মটা জাস্ট উল্লেখ করে রাখলাম, ওকে? ব্যাস, এই হচ্ছে তোমাদের হাইড্রোজেন বন্ডিং। ইন্ট্রা বললে আর সরি ইন্টার বললে আরেকটা টাইপের হাইড্রোজেন বন্ডিং পড়ে থাকলো, সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ওটা এটা যেমন ডিফারেন্ট টাইপ অফ মলিকুল ছিল, ওটা সেম কাইন্ড অফ মলিকুলের মধ্যে হবে, যে একই স্কুলের বিভিন্ন সেকশনের মধ্যে, ধরো ক্লাস 7 এর সাথে ক্লাস 8 এর খেলা, ক্লাস 10 এর সাথে ক্লাস 12 এর খেলা, তো এইরকম যদি হয় তো তখন সেটা ইন্ট্রামলিকুলার বলবো। তো ইন্টার এক্সাম্পল কি আছে? ইন্টার এক্সাম্পল এরকম বলা হয়, একটা আমি এক্সাম্পল বলছি, এটা নরমাল বইতে পাবে না। এরকম একটা নাম আছে যে অর্থো স্যালিসাইলিক অ্যাসিড, এটা পিডিএফ এর মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, আমার এই মুহূর্তে খেয়াল নেই, তো যদি লিখে নাও তো ভালো হয়। অর্থো স্যালিসাইলিক অ্যাসিড হ্যাজ গ্রেটার orthosalicylate acid has greater boiling point than parasalicylic acid. Orthosalicylate acid is greater boiling point than parasalicylic acid. স্যালিসাইলিক অ্যাসিড কি? এটা একটা তোমার ওষুধ বা অ্যান্টিসেপ্টিক রূপেও আমরা ব্যবহার করতে পারি, এরকম একটা ফর্মুলা, ঠিক আছে? বেনজিনের মতো দেখতে হয়, বেনজিনের মতো দেখতে হয়। আয়োডেক্স হচ্ছে মিথাইল স্যালিসাইলেট বলা হয়, যেটা অয়েল অফ উইন্টারগ্রিন, মিথাইল স্যালিসাইলেট। অক্সিজেন বা হাইড্রক্সিল বা ওই যে গ্রুপটা আছে তাকে CH3 গ্রুপ দিয়ে রিপ্লেস করাতে হয়, ওকে? যাই হোক, তো স্যালিসাইলিক অ্যাসিডের ফর্মুলা এইরকম, COOH এইরকম একটা ফর্মুলা, এটা হচ্ছে অর্থোস্যালিসাইলিক অ্যাসিড। আর প্যারাস্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে এরকম, শুধু আমি টার্মটা মুখস্থ করবে, আর কিছু তোমাদের দরকার নেই যে এটা কেন হয়। এটা হচ্ছে প্যারাস্যালিসাইলিক অ্যাসিডের এক্সাম্পল। এবার দেখো, যখনই এই হাইড্রোজেনটা দেখবে যে আমার পাশে অক্সিজেন আছে, ও কি করবে? এর সাথে একটা টান অনুভব করবে, একে বন্ড দিয়ে টানতে চাইবে। আবার দেখো একইভাবে হাইড্রোজেন অ্যাটম ইজ প্রেজেন্ট ইন বিটুইন টু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। ক্লিয়ার? তো সেই জন্য আমার যখন আমি একে বাইরে থেকে টেম্পারেচার বা হিট সাপ্লাই করব, তখন প্রত্যেকটা বন্ড তো আস্তে 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 ব্রেক করতেই থাকবে। তো প্রত্যেকটা বন্ড ব্রেক করবে, কারণ এখানেও যে কটা বন্ড আছে এখানেও সে কটাই বন্ড আছে, কিন্তু এর সেন্সে এই যে বন্ডটা আছে, এই বন্ডটাকে ব্রেক করার জন্য আমার এক্সট্রা এনার্জি দরকার। ওই এক্সট্রা এনার্জির জন্যই এর বয়লিং পয়েন্টটা বেশি হয়ে যায়। বুঝতে পেরেছো? একে সহজে ভাঙা যায় না। কিন্তু তাহলে তোমার মানে মনে হতেই পারে যে এখানেও তো অক্সিজেন আছে, তাহলে এর সাথে এটা হচ্ছে না কেন? এবার এর মধ্যে ডিস্টেন্সটা এতটাই বেশি, এই দুটো গ্রুপ দেখো, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এই দুটো গ্রুপের মধ্যে ডিস্টেন্স এতটাই বেশি, এই হাইড্রোজেনের পক্ষে সম্ভব না এইভাবে ঘুরে এসে এর সাথে এরকম বন্ড তৈরি করা। বুঝতে পেরেছো? এখানে কি ওই যে পাশে এ আছে বলে একটা অ্যাট্রাকশন, না আমার পাশে কেউ আছে। ম্যাগনেটের মতো ধরো, একটা ম্যাগনেটের খুব কাছে যদি আমি একটা ম্যাগনেট ধরি, তো এই ম্যাগনেটটা এই ম্যাগনেটের প্রেজেন্সই ফিল করবে। তো অ্যাট্রাকশন বা রিপালশন যাই হোক একটা কিছু হবে। কিন্তু একটা ম্যাগনেটের অনেক দূরে যদি আরেকটা ম্যাগনেট রাখি,
যদিও ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করে, তাও কিন্তু ওই প্রেজেন্সি বা ফিল্ডটা হবে না। তো এই কারণে এইটার আমার নাম হচ্ছে প্যারাস্যালিসাইলিক অ্যাসিড, এটার নাম হচ্ছে অর্থোস্যালিসাইলিক অ্যাসিড। এখানে দেখো এই বন্ডটা এক্সট্রা করে জেনারেট হচ্ছে বলে একে ভাঙতে বাইরে থেকে আমার বেশি টেম্পারেচার বা হিট সাপ্লাই করতে হচ্ছে। তো সে কারণে এর বয়লিং পয়েন্টও আমার অনেক বেশি হবে। এটাই একটা খুব ভালো ইন্ট্রামলিকুলার। দেখো ইন্ট্রা কেন বলছি, আমি কিন্তু আলাদা করে কোনো মলিকুল আনিনি, একটাই মলিকুল, এটা একটা ফান্ডামেন্টাল সেগমেন্ট, এর মধ্যেই একটা বন্ড তৈরি হচ্ছে। তো সেই কারণে একে ইন্ট্রামলিকুলার বলা হয়। বোঝা গেল? তোমরা লুসেন্টের বই যদি দেখো শুধুমাত্র এই নামটা দেখতে পাবে, যে এই লাইনটা লেখা, এর ভেতরে কি হচ্ছে না হচ্ছে তার ডেসক্রিপশন বা জায়গা হচ্ছে এটা। ওকে, সবার ক্লিয়ার হলো? সবার ক্লিয়ার হলো কি বলো? আর হাইড্রোজেন বন্ড হচ্ছে সব থেকে উইক বন্ড। মাথায় রাখবে, এই যে হাইড্রোজেন বন্ড বললাম, এই হাইড্রোজেন বন্ড হচ্ছে কি টাইপের বন্ড যদি জিজ্ঞেস করে, হাইড্রোজেন বন্ড হচ্ছে সবসময় উইক টাইপের বন্ড বা দুর্বল টাইপের বন্ড। নর্মালি আমরা যে বন্ডটা লিখি তাকে একটা সলিড এরকম লাইন দিয়ে লেখা হয়, কিন্তু হাইড্রোজেন বন্ডকে ডটেড লাইন দিয়ে লিখছি। এই ডটেড দেখানোর মানে কি, যদি কেউ কোয়েশ্চেন করে বা তোমরা যদি করতে যে কেন আপনি এটাকে সিঙ্গেল দিয়ে বা এরকম সলিড দিয়ে লিখছেন না, তার কারণই হচ্ছে এই বন্ডের স্ট্রেংথ, যেটাকে সলিড দিয়ে লেখা হবে তার মাথায় মানে বুঝবে যে এর স্ট্রেংথ আমার অনেক বেশি, একে ভাঙতে গেলে বাইরে থেকে বেশি টেম্পারেচার বা হিট বা এনার্জি, কম টেম্পারেচার বা কম হিট সাপ্লাই করলে যাবে। আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, তারপরে হাইড্রোজেন বন্ড। হ্যাঁ, সব থেকে স্ট্রেংথ বেশি হচ্ছে আয়নিক বন্ডের, তারপরে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, তারপরে হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই হচ্ছে তাদের সিকোয়েন্স বা অর্ডার। হলো? পরিষ্কার? বুঝতে পারলে? এই যে যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো একদম এখানে লেখা আছে। অর্থো নাইট্রোফেনল, এটা যেমন অর্থো স্যালিসাইলিক অ্যাসিড আমি বললাম, আরেকটা এক্সাম্পল আছে অর্থো নাইট্রোফেনল হ্যাজ হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট দেন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। অর্থো স্যালিসাইলিক অ্যাসিড যেটা আমি বললাম, এটা প্যারার থেকে। অ্যালকোহল ইজ সলিউবল ইন ওয়াটার ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। ইন্ট্রামলিকুলার, এইগুলো যেই জায়গাগুলো আছে এই জায়গাগুলো ভালো করে একটু দেখে নিও, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। ইন্ট্রামলিকুলার এবং ইন্টারমলিকুলার, এটা হচ্ছে ব্যাপার। ওকে, কোঅর্ডিনেট বন্ডের পুরো ডেফিনেশন এখানে ছবির মতো করে দেখানো আছে। প্রপার্টিজ গুলো যেগুলো ডিসকাস করলাম এগুলো লেখা। এবং আয়নিক বন্ডেরও লোন পেয়ার অফ ইলেকট্রন মানে কি, হয়েছে দ্য পেয়ার অফ ইলেকট্রন হুইচ ডু নট টেক পার্ট ইন কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন ইজ কল্ড লোন পেয়ার অফ ইলেকট্রন। এটা অ্যামোনিয়ার যেটা আছে সেটা। সিগমা আর পাই বন্ডটা পরের দিন এবং ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমরা ডিসকাস করবো, ওটা নিয়ে অনেক কিছু বলতে হবে। তো সেই কারণে ওটা ওই ক্লাসে আমরা ডিসকাস করবো, সবকিছু রাখা আছে সেগমেন্টে। ঠিক আছে, এই তিনটে ক্লাস হলো। এরপরে যে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে সেদিন কিছু এমসিকিউ আমরা করব, এবং বাকি যে পার্ট আছে সেই পার্ট, প্রত্যেকটা টপিক থেকেই কিছু কিছু পার্ট বাকি আছে, সেগুলো ক্লাসে গিয়ে করবো। বেশ, ক্লাসটা কেমন লাগলো সবার? স্যাটিসফাইড? প্রত্যেকে একটু ফিডব্যাকটা দিও, রেসপন্সটা করো। ওকে, বেশ, কিছু শিখতে পারলে তো? নর্মাল আগে যারা এইটা জানতে না, কালকে 6টার সময় ব্যাচ কোর্সের ফিজিক্স ক্লাস আছে, কালকে 6টায় ব্যাচ কোর্সের ফিজিক্স ক্লাস আছে। ওকে, তো ক্লাসের পরে যে ফিডব্যাক ফর্মটা তোমাদের দেওয়া হয় সেই ফিডব্যাক ফর্মে তোমরা